ছিল তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিলেন। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে একটু বিরোধিতা করা হয়, যার কারণে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে তাদের মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় থেকে ফিরে এসেছে। গত 31 তারিখেও বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ মিনারে একটা অনুষ্ঠান করেছে। সেখানেও দেখা যাচ্ছে যে পরবর্তী তাদের ক্ষেত্রে তাদের এই জুলাই বিপ্লব যে ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল, সেখান থেকেও তারা একটা অনুষ্ঠান করেছে, কিন্তু সেরকম সারা জাগানো অনুষ্ঠান হয়নি, সবাই যেটা বলছে। আপনি কি মনে করেন স্যার, পরবর্তীতে আমাদের সরকারের যে প্রেস সেক্রেটারি, প্রেস সচিব আছেন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তিনি একটা দিয়েছেন যে ঘোষণাপত্রটা সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে। এই ক্ষেত্রে কি মনে করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তারা আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটা দূরত্ব বজায় বা দূরত্ব তৈরি হচ্ছে, এরকম কোনো কিছু? দেখুন, এটা তো পরিষ্কার তাদের যিনি ইডিওলজিক্যাল ইন্সপিরেশন প্রদান করছেন, কমরেড ফাহাদ মাঝার, তিনি এই যে সরকার ওন করছে না, নসরকারি উদ্যোগ হিসেবে ট্রিট করছে এই ডিক্লারেশনকে, সেটাকে তিনি বলেছেন সরকারের অনধিকার হস্তক্ষেপ, অনধিকার চর্চা, এখতিয়ার বহির্ভূত কাজ। তো এইটা যেহেতু উচ্চারিত হয়ে গেছে, মানে বন্দুক থেকে যদি একবার গুলি বেরিয়ে যায় সেটা ফেরানোর কোনো কায়দা তো থাকে না। ফলে বিষয়টা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন রিকনসাইল করা তো ডেফিনেটলি মুশকিল। সরকার এমন একটা আপনার এন্টিটি যেটি পিরামিড সদৃশ, এবং এর একটা পদসোপান আছে, যেটাকে ইংরেজিতে আমরা হায়ারার্কি বা স্কেলার চেইন বলি। তার সঙ্গে আপনার এই সমন্বয়ক এবং বিপ্লবী চেতনা যায় না। তো ফলে যা কিছুই ঘোষণা প্রদান করা হোক না কেন সরকারের পক্ষ থেকে, তার চারিত্র আর আপনার সমন্বয়কদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যে ডিক্লারেশন আসবার কথা তা কখনই এক হতে পারে না, হয় না, যাবে না। দেখুন, সংস্কার জনগণের ম্যান্ডেটবিহীন ভাবে যদি করা হয় তাহলে সেটা সাস্টেনেবল হবে না, অতীত ইতিহাস তাই বলে। এবং যা কিছু প্রস্তাব করেন সেটা সুপারিশ, সেটা কার্যকর করতে হলে ভেটেড এবং সার্টিফাইড হতে হবে, এবং ভেটিংটা হবে মহান জাতীয় সংসদে, এবং সেটি নির্বাচন ছাড়া তো সম্ভব নয়। ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, রাজনৈতিক সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণের করের টাকা খরচ করে, সময় বাড়িয়ে, খরচের পরিসর বাড়িয়ে আপনি যে কাজগুলো করবেন, পরে এর জবাবদিহিতা কে দেবে? মানে ভ্যালু ফর মানি বলে একটা বিষয় আছে। তখন যারা এই কমিটিগুলোতে আছেন, যদি বলা হয় যে টাকা ফেরত দিতে হবে, তখন কি তারা রাজি হবেন ফেরত দিতে? দেখুন, ইতিমধ্যে হয়ে আছে, মানে 5 মাসের মতো অতিক্রান্ত হয়ে গেছে, যেখানে 90 দিনের ভিতরে আপনি নির্বাচন করে বাড়ি চলে যাওয়ার কথা, যদি তত্ত্বাবধায়ক সরকারের ওই স্পিরিটটা মাথায় রাখেন। কারণ পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, তার ফলে দুটি উপাদান ফোরফ্রন্টে চলে এসছে, পুনর্বহাল হয়েছে। একটি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা, আরেকটা হচ্ছে গণভোট। এখন একটি উপায় আছে, এটা গণভোট করে আপনি লেজিটিমেসি অর্জনের একটা চেষ্টা করতে পারেন। সেই ব্যাপারেও কিন্তু পরিষ্কার কোনো এখন পর্যন্ত ইশারা আমরা নমুনা দেখছি না। তো ফলে এটা একটা অনিশ্চিত গন্তব্যের মধ্যে অগ্রসর হচ্ছি আমরা, তেমনটি মনে হচ্ছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর রিয়াজুল হাসানকে নিবিড়ভাবে চিনি। তিনি শিক্ষা ক্যাডারের একজন অফিসার এবং বর্তমানে এনসিটিভির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির বিরাট ভাজন হয়েছিলেন, এবং সে কারণে তাকে ওএসডি করে রাখা হয়েছিল।
এখন নতুনতর পরিসরে তাকে পদায়িত করা হয়েছে, গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সুচারুভাবেই সেটি যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করছেন সফল করবার। এখন প্রতি বছর ঘটা করে আপনার যে বছরের শুরুর দিন আনুষ্ঠানিকতার পেছনে প্রচুর অর্থ অপচয় হয়েছে, সেটা সাশ্রয়ের তিনি ব্যবস্থা করেছেন। এবং যেটা হতো একটা কুমির ছানা দেখানোর মতো, এক ধরনের ড্রেস রিহার্সাল হতো, তারপরে যেই তিনি সেই তিনিরই আমরা থাকতাম। পরে নিউজ প্রিন্টে ছাপার একটা ব্যবস্থা চলতো, প্রতিবেশী রাষ্ট্র থেকেও আপনার ছাপিয়ে নিয়ে আসবার একটা ট্র্যাডিশন চালু হয়ে গিয়েছিল। বেসিক্যালি দীপুমণি তার মানে নিজস্ব যে প্রফিটেড হবার চিন্তা, সেটা মাথায় রাখতেন উইথ ডিউ রেসপেক্ট, এবং প্রতিবেশীদের খুশি করবার জন্য এই ব্যবস্থাটি করে দিয়েছিলেন। জানেন যে নদী থেকে বালু উত্তোলন থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের ব্যাপার থেকে শুরু করে আপনার এই ভাইস চ্যান্সেলরদের পদ বিক্রি করা, অধ্যক্ষদের পদ বিক্রি করা, ন্যূনতম তার রেট দাঁড়িয়ে গেছিল 2 লক্ষ টাকা। এর নিচে কোনো কাজে তিনি অর্থ গ্রহণ করতেন না। তো এইরকম হিসাব করে অনেকে মনে করেন যে প্রায় 8,000 কোটি টাকা তিনি কামাই করেছেন। এখন এই যে একটা খারাপ নজির, শিক্ষা জাতির বিবেক বা জাতির মেরুদণ্ড বলে পরিচিত, তার পরিত্য যিনি করবেন, তিনি যদি এরকম দুশ্চরিত্র মানুষ হন, তাহলে মানুষ যাবে কোথায়? অঞ্জনা খান মজলিসের মতো একজন সৎ নিষ্ঠাবান জনকীর্তক, যিনি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন চাঁদপুরে, তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সেই জন্য তাকে খুব আনসিরিমনিয়াসলি নেত্রকোনায় বদলি করে দিয়েছে। শিক্ষা সচিব মহোদয় আপনার যখন তার ভাইয়ের এইসব অনিয়ম নিয়ে, দুর্নীতি নিয়ে আপনার তদন্ত কমিটি গঠন করে দিলেন শিক্ষা মন্ত্রণালয়, পরের দিনই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমি এবং কর্নেল আবুহানা মুস্তফা কামাল, ওদের সম্মানীয় রেজিস্ট্রার বেগমকা বিশ্ববিদ্যালয়, আমরা যখন দীপুমণির এইসব অনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে জনসমক্ষে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম, রিভোল্টেড, এবং তারপর আপ্রাণ চেষ্টা করেছেন কিভাবে আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলা যায়, হ্যাকল করা যায়। 6টা মাস আমাদেরকে স্বস্তিতে থাকতে দেননি। এখন ধরুন আমরা লড়াকু যোদ্ধা, আমরা দুজনই কমিশন অফিসার, ফলে আমরা তো সিভিল স্টাইলে মাথা নিয়ে স্থান করে দেব না, ফলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারেননি। কিন্তু বাকি সবাইকে কিন্তু তিনি হ্যাকেল করবার চেষ্টা করেছেন। তার হ্যান্ডসম্যান ছিল প্রয়াত সেলিম চেয়ারম্যান, তারপর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আপনার ডক্টর সেলিম মাহমুদ, তারপর আপনার তার যে পেটোয়া বাহিনী সর্বত্র, তার আপন ভাই সহোদর টিপুমণি বলে যিনি পপুলারলি নন ছিলেন, ডক্টর ওয়াবিদ, এরা সবাই মিলে ব্যাপক একটা লুটপাটের পরিসর তৈরি করে নিয়েছিলেন। তার ফলে চরম মূল্য দিতে হয়েছে কিন্তু বিগত সরকারকে। এবং এই যে ক্ষতিটা করে গেছেন শিক্ষা ব্যবস্থার, এটা কতদিন লাগবে রিকভার করতে আমার যথেষ্ট সন্দেহ আছে যে আমরা কিভাবে এর থেকে উদ্ধার পাবো। দেখুন, উইথ ডিউ রেসপেক্ট, অন্তর্বর্তী সরকার যদি এখনো এই সংস্কার চক্কর থেকে বেরিয়ে না আসে, অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তাহলে দেখবেন ডিপ সুপ। এটা পরিষ্কার করে বলে দেওয়ার সময় এসছে। রাজনৈতিক দলগুলোর পক্ষে বলা সম্ভবপর নয়, আমরা সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট, আমরা সবসময় এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছি। আপনার হাসিনা সরকারকে সতর্ক করার জন্য আমরা প্রায় বছর 5 ধরে কিন্তু উচ্চকণ্ঠ ছিলাম।
এবং দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে আমরা যথাযথভাবে আপনার উচ্চকিত ছিলাম বলেই কিন্তু জনগণের সচেতনতা তৈরি হয়েছে এবং জনমত গঠিত হয়েছে। এখনো এই বিষয়টা নিয়ে আসলে হাই টাইম টু টক। আর আপনার যেটাকে আশ্রয় প্রশ্রয় এবং আশকারা যে শব্দ তিনটা আমরা ব্যবহার করতাম দীপুমণির ক্ষেত্রে, এখন যদি এই দীর্ঘসূত্রিতা চলতে থাকে তাহলে এই ক্ষেত্রেও তা প্রাসঙ্গিক বলে আমরা বিবেচনা করব। ধন্যবাদ স্যার বাংলাবাহুনীনিউজ.com কে সময় দেওয়ার জন্য। বাংলাবাহুনীনিউজ.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা। ধন্যবাদ। নতুন বছরের ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ।